বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বড় হটকেকের নাম আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ হাসিনার ফেরা, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা কিংবা প্রত্যাবর্তন, এই ব্যাপারগুলো সবথেকে বেশি আলোচনা হচ্ছে। যখন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার যে রায়, সেই রায় কার্যকর করার দাবি চতুর্দিকে উঠছে, তখন শেখ হাসিনারই ঘোষণা তিনি দেশে ফিরতে চান এবং তার জন্য বিশেষ বিমান পাঠাতে হবে, ট্রাভেল পাস চাওয়া হবে, তিনি দেশে ফিরে আইনের মোকাবেলা করতে চান, সাহস দেখাতে চান। এই ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। তখনই প্রশ্ন জেগেছিল, কোন জায়গা থেকে সাহসটা পাচ্ছেন শেখ হাসিনা ফিরে আসার দেশে? তাহলে কি ভারত পেছন থেকে বড় ভূমিকা আবারও পালন করছে? তাহলে কি ভারতের সঙ্গে আরও বড় কোনো শক্তি সহযোগিতা করছে? সেই প্রশ্নগুলো যখন চলছে, চতুর্দিকে কানাঘুষা চলছে, ঠিক তখন আজকে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি ঢাকায় আসছেন। এই খবরটা পুরনো খবর, কিন্তু ঢাকায় আজকে তিনি পা রাখছেন। দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় পা রাখছেন, তখন এই ঝানু রাজনীতিবিদ ভারত বাংলাদেশের কূটনীতি কোন পর্যায়ে নিয়ে যান এবং কি বার্তা নিয়ে তিনি আসছেন, সেই বার্তার মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের অন্যতম শর্ত শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের রাজনীতি আছে কিনা, সেই আলোচনাগুলো চতুর্দিকে আলোচিত হচ্ছে। কি হতে চলেছে চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি ঢাকায় আজকে পা রাখছেন। তার পথ চলা শুরু হচ্ছে। প্রণয় ভার্মা বিদায় নিয়েছেন, দীনেশ ত্রিবেদী আসছেন। দীনেশ ত্রিবেদীর মতো ঝানু পলিটিশিয়ানকে যখন এই কূটনীতিবিদের দায়িত্ব দেয়া হচ্ছে, তখন থেকেই আলোচনায় যেটা ছিল সেটা হচ্ছে যে ভারত মূলত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক দিক থেকে মোকাবেলা করতে চায়। দীনেশ ত্রিবেদীর আসার খবরটা নিশ্চিত করেছিল বিভিন্ন পত্রিকা। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় আসছেন শুক্রবার, অর্থাৎ আজকেই তিনি পা রাখছেন দিনের কোনো একটা সময়। এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়ে দিয়েছিল। গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে, যার বয়স ৭৫ বছর, বাংলাদেশের দেশটির নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। গত ৫৫ বছরে দুই দেশের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাই কমিশনার হিসেবে পাঠাচ্ছে দিল্লি। এটাকে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দীনেশ ত্রিবেদী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন অলরেডি। প্রণয় ভার্মা এরই মাঝে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগও পেয়েছেন এবং সেখানে যোগদানও করেছেন। দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় আসছেন, এই সাবেক মন্ত্রী, ঝানু পলিটিশিয়ান, তাকে যখন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে ভারতে, তখন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেন্দ্রিক যে আলোচনাগুলো চলছিল, সেই আলোচনায় নতুন করে আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি হয়েছে। চতুর্দিকে গুঞ্জন, কি বার্তা নিয়ে আসছেন দীনেশ ত্রিবেদী। যখন ত্রিবেদী ঢাকা সফর করছেন, তখন পশ্চিমা দেশগুলো কিভাবে ভাবছে। আমরা বিভিন্ন সূত্রে গণমাধ্যমে খবর পাচ্ছি, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিভিন্ন দেশে আওয়ামী লীগ তার লবিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও তারা জাতিসংঘে একটা চিঠি পাঠিয়ে সেই চিঠির খুব একটা পজিটিভ উত্তর তারা পায়নি, যেটা জুলাই আন্দোলন কেন্দ্রিক জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্ট পরিবর্তনের আবেদন করা হয়েছিল, সেখানে মনে হয়েছিল জাতিসংঘ থেকে একটা ধাক্কা আওয়ামী লীগ খেলো, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা কিন্তু প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমেরিকার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসার পর থেকে বাংলাদেশের সঙ্গে তৎকালীন ইউনূস সরকার এবং পরবর্তীতে বিএনপি সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অতটা মাখামাখি সম্পর্ক নেই। এটাকেও অনেকে বলেছেন যে ট্রাম্প প্রশাসনকে হয়তো শেষ পর্যন্ত উল্টো দাবার চাল দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ যদি রাজি করাতে পারে কিংবা কনভিন্স করতে পারে, তাহলে হয়তো দারুণ কিছু হবে। ভারতের সঙ্গে কূটনীতির সম্পর্কে একটা ভাটা
পড়েছিল আমেরিকার। এরপরে যখন আবার বন্ধুত্বটা বন্ধুত্ব জোড়া লাগলো, তখন আবারও অনেকে আশা করতে থাকলেন যে এবার বোধহয় এই বন্ধুত্বের ব্যাপারে বন্ধুত্বকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সেখান থেকে একটা ভালো ফিডব্যাক তৈরি করতে পারবে। শেখ হাসিনা ফেরত আসতে চেয়েছেন নিজে, এটা একটা বড় ঘটনা। শেখ হাসিনার সর্বশেষ সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যম এই সময়ে 3 কিস্তিতে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বড় বড় পয়েন্টে বেশ বিস্ফোরক মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো নিয়ে এরই মাঝে গত 3 দিন ধরে ঢাকার রাজনীতিতে বেশ আলোচনা চলছে। ঢাকার পত্রিকাগুলো সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছেন। এরই মাঝে শেখ হাসিনা ওই মতিউর রহমান চৌধুরীর যে বক্তব্য ভ্যানিটি ব্যাগে করে তিনি তার পদত্যাগপত্র নিয়ে দিল্লিতে চলে গেছেন, সেটাও উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন তিনি পদত্যাগপত্র লেখেননি, লেখার সময়ই তিনি পাননি। এছাড়া অনেক বিষয়ে সম্প্রতি কথা বলেছেন এবং তিনি যে ফিরতে চান দেশে, যে বক্তব্যটা আনুষ্ঠানিকভাবে আমরা কোনো পত্রিকার মাধ্যমে জানিনি, তার বরাত দিয়ে তার মুখ দিয়ে সেটাও তিনি নিশ্চিত করেছেন এই সময়ে। সুতরাং সেই ব্যাপারগুলো নিয়ে ভারতের সঙ্গে বিএনপি সরকারের যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, সেটা যদি সফল হয় তাহলে শেখ হাসিনার উপরে ভারত কি নির্দয় হবে, ভারতের বর্তমান প্রশাসন কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা, মৃত্যুদণ্ডের মুখে ফেলে দেবে কিনা, এই প্রশ্নের উত্তরও খুবই স্মার্টলি দেওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে আলোচনা কিন্তু দীনেশ ত্রিবেদীকে নিয়ে নতুন করে শুরু হয়েছে। অনেকে এই কথাও বলেছেন, যখন প্রণয় ভার্মাকে সরিয়ে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত করে ভারত কিংবা মোদী সরকার, তখন থেকেই আলোচনা যে ভারত মূলত বর্তমান বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনৈতিকভাবে কূটনীতির সম্পর্কটা মোকাবেলা করার চেষ্টা করছে। কারণ ইউনূস সরকার যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং ভারতের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, সেখান থেকে বেরিয়ে আসার একটাই পথ, রাজনৈতিক সমাধান। সেই ক্ষেত্রে গত এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকটা ফলপ্রসূ হয়নি, এই ব্যাপারটাও আমরা দেখেছি। সর্বশেষ যে ব্যাপারটা উল্লেখ করা যেতে পারে সেটা হচ্ছে যে ভারত প্রথম থেকেই বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আসছিল। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছিল। সম্প্রতি ঢাকা বার, সুপ্রিম কোর্ট বার সহ বিভিন্ন বারের যে নির্বাচন, আওয়ামী লীগকে বিহীন নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন থেকে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছিল। ভারতের যে ইনক্লুসিভ নির্বাচন চাওয়া, কিংবা রাশিয়া, চীন সহ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়ন, এমনকি আমেরিকারও যে ইনক্লুসিভ নির্বাচন চাওয়া, এমনকি জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টেও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নেওয়া, এই ব্যাপারগুলো সরকারের জন্য খুব একটা সুখকর ব্যাপার নয়। সেই কারণেই আমরা একদিন আগে দেখেছি নির্বাচন কমিশন যে ছক সাজিয়েছিল স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে না দেওয়ার একটা মেটিকুলাস ফর্মুলা তৈরি করেছিল, সেখান থেকে কিন্তু তারা সরে এসেছে, ইউটার্ন করেছে। সরকারের এক ধরনের বোধোদয় হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনেও যদি ইনক্লুসিভ পরিবেশ না থাকে, তাহলে আন্তর্জাতিক যে চাপ, সেই চাপ মোকাবেলা করা তাদের জন্য কঠিন হবে। অনেকে এটাকে আবার ভারতের চাওয়া এক ধরনের মেনে নিতে শুরু করেছে বিএনপি সরকার, এই কথাও বলার চেষ্টা করছেন। অনেকে বলছেন যে এই স্থানীয় সরকার নির্বাচনে যে ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে চাইছে সরকার, এটাও ভারত সহ আন্তর্জাতিক মহলের চাপের কারণে এক ধরনের নতি স্বীকার। কারণ পেশাজীবী সংগঠন, বিশেষ করে বিভিন্ন বার কাউন্সিলের যে নির্বাচন, সেখানে ইনক্লুসিভ নির্বাচন না করার কোনো কারণ ছিল না, কিন্তু সেখানে একপাক্ষিক নির্বাচন এবং যে নির্বাচনকে অনৈতিক নির্বাচন বলা যায়, যে পদ্ধতির নির্বাচনের কারণে আওয়ামী লীগ সরকারের এত সমালোচনা, সেই একই পদ্ধতি যখন বিএনপি সরকারের আমলেও অ্যাপ্লাই করা হচ্ছে, তখন কিন্তু সরকার বিতর্কের মুখে পড়ছে। সব মিলিয়ে অনেক ইস্যুকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে সাম্প্রতিক যে আলোচনা, সেই আলোচনার সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা অনেকে করছেন। আর তার মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়টা রচিত হচ্ছে দীনেশ ত্রিবেদীর বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে আসা। এখন দেখার বিষয় যে তিনি বাংলাদেশের পরিস্থিতিটাকে কিভাবে হ্যান্ডেল করেন, কিভাবে দুই দেশের সম্পর্কটা উন্নয়নের পথে যায়, নাকি যেরকম ছিল সেরকমই থাকে, কি কি বার্তা আনছেন, বিশেষ করে ভারত সরকারের কি বার্তা,
আমেরিকার কি বার্তা, বহির্বিশ্বের কি বার্তা, তাকে দিয়ে কোন বার্তা বাংলাদেশে পৌঁছানো হচ্ছে সেটা আমরা হয়তো তার আসার কিছুদিনের মধ্যেই টের পেতে শুরু করব বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। এখন শুধু অপেক্ষার পালা। দীনেশ ত্রিবেদী ভারত বাংলাদেশের শুধুমাত্র সরকার টু সরকার সম্পর্কের ক্ষেত্রে কাজ করেন, নাকি ভারতে অবস্থান নেওয়া কিংবা ভারতে আশ্রয় পাওয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ব্যাপারে বড় ধরনের ভূমিকা পালন করতে শুরু করেন। এটাকে আওয়ামী লীগ পজিটিভলি নিচ্ছে, আমি এখনও এটাকে পজিটিভলি মানে তাদের জন্য পজিটিভলি নেয়ার কারণ তেমন একটা খুঁজে পাচ্ছি না। তবে ঘটনা সেরকম দিকে যেতেও পারে। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।